আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এমনও হতে পারে যে এই নির্বাচনের পরে কেউ খুব সুস্পষ্টভাবে মেজরিটি নিয়ে সরকার গঠন করতে পারছে না। জামাতকেও তার মিত্র খুঁজতে হচ্ছে, বিএনপিকেও তার মিত্র খুঁজতে হচ্ছে, এবং দেশে স্থিতিশীলতা আনা খুব কঠিন হয়ে গেছে। এই স্থিতিশীলতার প্রশ্নে আমি বলবো যে অংশগ্রহণমূলক নির্বাচন এবং আওয়ামী লীগ সরকারের যদি কেউ অপরাধী হয়ে থাকে, সেই অপরাধীদের বিচার হওয়াকে অনুমোদন দিয়ে বিচার হওয়া সাপেক্ষে যারা দেশের আইনে, ফৌজদারি আইনে কেমন কোনো অপরাধ করে নাই, যারা নীতিগতভাবে মুক্তিযুদ্ধের সমর্থক, আওয়ামী লীগের সমর্থক, কেমন আওয়ামী লীগের অনুরাগী, তাদেরকে তাদের দল করতে দিতে হবে। তাদের দল এবং ব্যালটে তাদের প্রতীক নৌকা থাকতে হবে। তাহলে সেই নির্বাচনটাই যে শুধু বেশি গ্রহণযোগ্য হবে তা না, নির্বাচনের পরে দেশকে গণতন্ত্রে উত্তরণ এবং স্থিতিশীলতার জন্য সহায়ক হবে। সবাইকে স্বাগত জানাই প্রতি শুক্রবারে সপ্তাহের বিশেষ সাক্ষাৎ। মানুষের মধ্যে এই যে একটা সর্বৈব সন্দেহ সংশয় নির্বাচন হবে কিনা, আর তার চেয়ে বড় কথা হলো যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের ঘোষিত ফেব্রুয়ারিতেই হবে কিনা, সেটা হবার জন্য একটা রোড ম্যাপ বা তফসিলটি ঘোষণা, এইটি এই 11ই ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় হয়ে যাওয়াতে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন সাহেব জাতির উদ্দেশ্যে ঘোষণা করে দেওয়াতে আমি মনে করি না যে ওই সন্দেহ বা সংশয়টা সম্পূর্ণ কেটে একেবারে দিনটা ঝকঝকে রৌদ্র করজ্জ্বল হয়ে গেছে। সেটা আমি মনে করি না। দেশের রাজনৈতিক পরিস্থিতি শুধু নয়, এখনকারই নয়, অতীতেও একটা কথা বলতে পারি যে এই যে সংশয় সন্দেহ ছিল, সেখানে সবচেয়ে বড় ইতিবাচক অগ্রগতিটা হলো যে আমরা তো নির্বাচনের ট্রেন বলতে পছন্দ করি ভোটের প্রসঙ্গে, তো সেই ট্রেনটি হুইসেল দিয়েছে বা ঘন্টা বাজিয়েছে বা চলতে শুরু করেছে। সে তার গন্তব্যে নিরাপদে ঠিকমতো পৌঁছবে কিনা সেটা এখনই বলা যায় না, তবে শুরু হলো, এটি তো ইতিবাচক। আমাদের সংশয় অন্তত কিছুটা কাটলো। কিন্তু বিটুইন দ্য কাপ অ্যান্ড দ্য লিপস সেটা অনেক কিছু ঘটতেও পারে। এই আমাদের দেশে অতীতে যে খুব ভালো নির্বাচন হয়েছিল 2008-এ, তখনও তফসিল একবার পরিবর্তন করা হয়েছিল। 2014-তে কোনো দল নির্বাচনে আসবে কি আসবে না এগুলো নিয়েও টানা হ্যাচড়া ছিল, এবং তফসিল পরিবর্তন বা পুনঃতফসিলকরণ এটা আমাদের দেশে খুব নতুন নয়। তো সেই সময়গুলোর চেয়ে তুলনায় এখন তো অনেক বেশি জটিল দেশের পরিস্থিতি, আর ট্রেন চলতে শুরু করেছে মানেই এই সঙ্গে এই ট্রেনের ঘন্টাটার সঙ্গে আরও একটি বিষয়, মানে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিজয় ঘণ্টাও এই সঙ্গে বাজলো। কাজেই এই যে অল্প কিছুদিন আগেও এই সন্দেহের মধ্যে যে নানান জল্পনা এবং সরকারের তরফ থেকেও শোনানো হচ্ছিল যে দেশের মানুষের অনেকেই বলে 5 বছর থাকেন, 10 বছর থাকেন, 50 বছর থাকেন, 50 বছর মানে আজীবন থাকেন, কোনো কোনো সংবাদপত্রেও আভাসে ইঙ্গিতে এগুলি একটু প্রচারও করা হচ্ছিল। তো সেই সব দিক থেকে একটা জিনিস পরিষ্কার হলো যে এই সরকারেরও বিদায় ঘণ্টা বাজলো। এখন আমরা চাইব যে এই নির্বাচনটা ভালোভাবে, সুষ্ঠুভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য রূপে সম্পন্ন হোক। কিন্তু তার পথে অনেক বাধা আছে, অনেক চ্যালেঞ্জ আছে, সেগুলো এখন আলোচিত কি এখনো তাহলে অনিশ্চয়তা, মানে সবচেয়ে বড় সন্দেহের জায়গা তো ওটাই ছিল যে ডক্টর ইউনূস সরকার বোধহয় যেতে চান না, ইউনূস সরকার একটা লম্বা সময় থাকবেন। তো তারা সিরিয়াস, তারা তারিখ ঘোষণা করে দিল। কি ধরনের অনিশ্চয়তা এখনো আপনি দেখছেন সেটা জানতে তো আমার খুব আগ্রহ হচ্ছে। আর আমার কাছে তো মনে হয়
নির্বাচন নিয়ে অনিশ্চয়তার চেয়ে অনেক বড় অনিশ্চয়তা তারেক রহমান নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা। 29শে ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ, উনি তো এখনো ভোটারই হন নাই। মানে ওই অনিশ্চয়তার কথা বলছেন নাকি আপনি সার্বিক অন্য অনিশ্চয়তাও দেখেন? তারেক রহমানের প্রসঙ্গটা জরুরি এই জন্য যে দেশের অনেক মানুষ এবং তার চেয়ে বেশি হলো যে তার দল বিএনপি, তারা যেন একটা ধরেই রেখেছে তিনি আমাদের বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এটা যেন অনেকটা গণকের মতন যে বলে দেওয়া যে অমুক ব্যক্তি আমাদের প্রধানমন্ত্রী হবেন। সেটা হতেও পারেন, নাও হতে পারেন, কিন্তু হওয়ার অনেক উজ্জ্বল সম্ভাবনা আছে এবং অনেক ভিত্তিও আছে, এটা ঠিক। কিন্তু দেখুন কি আশ্চর্য, তিনি 17 বছর বিদেশে থাকেন, দেশে আসেননি, তফসিল ঘোষণা হয়ে গেল এবং তিনি ভোটারও না, তার বাংলাদেশের পাসপোর্ট নেই। বাংলাদেশের সরকার তাকে বলেছেন আপনি যে কোনো সময় আসতে পারেন, আপনাকে আমরা ট্রাভেল পেপার পাঠিয়ে দিব। সেটা তো পাসপোর্টের ব্যাপার না। হ্যাঁ, তার পাসপোর্ট নেই, তিনি ভোটার না, তিনি আসবেন। এবং তবে এই ব্যাপারটাতে নির্বাচনকে আটকাবে তা আমি মনে করি না, যদিও এনসিপি ছাত্রদের নতুন দল, তারা ওই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটু গুরুতর অসুস্থতার সময় বলেছিল যে একটি প্রধান ব্যক্তি অসুস্থতাজনিত পরিস্থিতি, সব দল ঠিকমতো প্রস্তুত হওয়ার পরে তফসিল ঘোষণা করা উচিত। মানে তারা এরকম একটা আকাঙ্ক্ষা প্রকাশ করেছিল যে তফসিল ঘোষণাটা বিলম্বিত করা হোক। তখন তো বিভিন্ন দলের, বিভিন্ন জামাতের, বিএনপির, এনসিপির এইগুলো ছিল। তবে আমি কিন্তু বলতে চাচ্ছি যে তারেক জিয়ার ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা, তবে তার দল থেকে বলা হয়েছে এবং তারেক জিয়া গতকালও ইন্টারনেটে একটু বার্তা দিয়ে অনুষ্ঠান করেও তিনি বলছেন যে তার দল বলছে যে তিনি নির্বাচনে নেতৃত্ব দেবেন, আসবেন। সেটা আমরা দেখতে অপেক্ষা করব কিভাবে সেটা হয়। কিন্তু তার অনিশ্চয়তার সঙ্গে নির্বাচনে আমি অনিশ্চয়তার চেয়ে বেশি বলতে চাই যেটা প্রায়ই রাজনৈতিক ভাষায় বলা হয় যে অনেক চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জ মানেই হলো যে কোনো সমস্যা আছে, সেগুলো অতিক্রম করতে হবে। তো আমাদের নির্বাচনের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো কর্তা ব্যক্তিরাও প্রায়শই বলেন, সেগুলোর প্রতিটি বিষয়েও আমার কিছু কিছু চিন্তা আছে। তো একটা হচ্ছে যে অল্পদিন আগেও মানুষ ভাবতো যে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক, পুলিশ এবং সেনাবাহিনী দিয়ে কিছুটা সামাল দেওয়া হয়, কিন্তু এই সকল প্রশাসনিক মানে মেশিনারির তাদের সক্ষমতা কি, বা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকমতো রক্ষা করা যাবে কিনা। এবং এখনো প্রতিনিয়ত আমরা বুঝি যে আমরা কতটা নিরাপত্তাহীনতায় আছি সমাজ এবং নাগরিক জীবনে। কাজেই এইটি একটা বড় চ্যালেঞ্জ বলা হয়। তবে এই সম্পর্কে আমার বিশেষ কথা আছে, আমি পরে বলবো। এখনই শুনি যে মানে তার মানে আপনার কাছে মনে হচ্ছে মূল চ্যালেঞ্জটা কি নিরাপত্তার, নাকি আপনি মানে অনেকে তো বলছেন যে নির্বাচন কেউ কেউ ঠেকিয়ে দিতে চাইবেন কিনা। মানে আওয়ামী লীগ যেমন বলছে যে তারা নির্বাচনে, মানে তাদের নেত্রী শেখ হাসিনা বলছেন যে নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকেরা ভোটই দিতে যাবেন না, একটা ম্যাস বয়কট, গণ বয়কট হবে। কিন্তু অনেকে বলছেন যে নির্বাচন প্রতিহত করে কিনা আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগের সে শক্তি এখন আছে কিনা, মানে সেটাও তো একটা সন্দেহ। কিন্তু মানে কি নিরাপত্তাহীনতার চ্যালেঞ্জটা কোন জায়গা থেকে? আওয়ামী লীগের ভূমিকা এবং বাস্তবে কি দাঁড়াবে সেটাও কিন্তু একটা বড় উপাদান। নির্বাচনটা কেমন হবে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কিনা, গ্রহণযোগ্য হবে কিনা, এবং পরবর্তী সময় এই নির্বাচন আমাদের দেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ এবং স্থিতিশীলতায় ইতিবাচকভাবে সাহায্য করবে কিনা, কি পরিস্থিতি দাঁড়াবে, অনেক কিছুই অনিশ্চয়তা আছে। তবে আমি বলতে চাচ্ছি না যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা নিরাপত্তার প্রসঙ্গটা একটা বড় প্রসঙ্গ, যে নির্বাচনটা কেমন হবে। প্রধান উপদেষ্টা বলছেন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন এবার তারা করতে চান, আরও বলছেন যে এটা তারা মানে ইতিহাসে অক্ষয় করে রেখে দিতে চান। তো আমাদের এই প্রধান উপদেষ্টা কিন্তু জাদুঘর খুব ভালোবাসেন। তিনি দারিদ্রকে জাদুঘরে তুলে দিয়ে মানে দারিদ্র সম্পূর্ণ অবসান ঘটানোর বিষয়টাকে তিনি ওইভাবে ব্যক্ত করেন যে জাদুঘরে। আবার আমাদের 5ই আগস্ট গণভবনে যা ঘটেছিল সেই সব কিছু তিনি জাদুঘরে রেখে দিতে চান। তিনি সনদ স্বাক্ষরের কলমটা জাদুঘরে রেখে দিতে চান।
এখন যে তিনি বলেন যে ইতিহাসে অক্ষয় করে রেখে দেওয়া হবে এই সামনের নির্বাচন, আমি জানি না মানে ব্যালট বাক্স বা ভোট পেপারগুলো জাদুঘরে রেখে দেওয়া হবে কিনা। কাজেই আমি যেটা বলছি যে এই নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি ছাড়াও অনেকগুলো চ্যালেঞ্জ আছে। যে পরিস্থিতি তাতে প্রথমত নির্বাচনের ওই যে বললাম যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন, তার তো একটা হবে যে ভালো টার্ন আউট হয়, মানে ব্যাপক সংখ্যক ভোটদাতা এসে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব মুখর অবস্থায় ভোটটা দেন। সেটাও কিন্তু এখন আমাদের সামনে চ্যালেঞ্জ, যে সকল উপাদানগুলো এক জায়গায় করলে সেটা ঘটবে কিনা। তারপর হলো যে নির্বাচনটা, তার উপরে নির্ভর করবে যে নির্বাচনটা কতটা গ্রহণযোগ্য হবে মানুষের কাছে। যদি ধরুন যে আওয়ামী লীগ নির্বাচন প্রতিহত করার মতন মানে দৈহিকভাবে বাধা দেওয়া সেখানে যাবে বলে আমি মনে করি না, কিন্তু তারা যদি নির্বাচন বর্জন করে এবং বর্জন করার আহ্বান জানায়, তাহলে অনুমান করা যায় যে কমপক্ষে 15 এবং বেশি হলে 20-25% ভোটার কম যেতে পারে। সেটা কম গেলে সার্বিকভাবে যে টার্ন আউটটা দেখাবে সেটা নির্বাচনকে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে একটা গ্রহণযোগ্য মর্যাদাপূর্ণ মনে হবে কিনা সেটা আমার কাছে খুব বড় আশঙ্কা। এবং সেইখানেই আসবে যে নির্বাচনটা এখনো যেটা ইনক্লুসিভ বলে যে অংশগ্রহণমূলক করার সম্ভাবনা সেটা আছে কিনা, সেটার পথ খোলা যায় কিনা, এটাও একটা আলোচনার এবং অনিশ্চয়তার একটা উপাদান হবে এই নির্বাচন বিষয়ে। কাজেই ওই কথাটা বলি, কেন নির্বাচন আসলেই আইন শৃঙ্খলাটা সবচেয়ে বড় আলোচনা হয়ে দাঁড়ায়। আপনি গত কয়েক মাস দেখেন, প্রধান উপদেষ্টা একসময় বলে বসলেন হঠাৎ আক্রমণ এসে যেতে পারে, তিনি কিন্তু ব্যাখ্যা করলেন না, কিন্তু বলেন হঠাৎ আক্রমণ এসে যেতে পারে, নির্বাচনটা চ্যালেঞ্জিং হবে, খুব সহজ হবে না। কালকে তারেক জিয়াও বলছেন যে এখন তফসিল ঘোষণা হয়ে যাওয়া মনে হচ্ছে নির্বাচনটা খুব সহজ হবে না। আচ্ছা ঠিক আছে, কঠিন হোক, কিন্তু কঠিন কাজটা আমরা করতে চাই। তো আইন শৃঙ্খলার প্রশ্নটা কেন আসে? আমাদের সবাই মানে বিভিন্ন প্রাতিষ্ঠানিক বা প্রশাসনের বৈঠকগুলোতেও প্রধান কর্তা ব্যক্তিরা, স্বরাষ্ট্রমন্ত্রী, চিফ ইলেকশন কমিশনার সবাই বলেন যে আইন শৃঙ্খলা, এবং আমাদের মন্ত্রীরা, প্রধান উপদেষ্টা মানে উপদেষ্টারা এবং প্রধান উপদেষ্টা এই যে বিভিন্ন জায়গায় এখন চেষ্টা করছেন ডিসিদের সঙ্গে বৈঠক, পুলিশের সঙ্গে বৈঠক, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক, বিচারপতিদের কাছে গিয়ে বলা যে অন্তত প্রতিটি আসনের জন্য যেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকে, যেমন আয়োজনটা কিন্তু বড় আকারেই হচ্ছে। আমার প্রশ্নটা হলো যে নির্বাচন কালে আইন শৃঙ্খলার অবনতি ঘটায় কারা? আমরা কিন্তু কখনোই প্রকৃত যারা ঘটায় তাদের দিকে আঙ্গুল না দিয়ে আমরা নির্বাচন কমিশনকে দোষারোপ করি যে আপনি লেভেল প্লেইং ফিল্ড করতে পারলেন না, আপনি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারলেন না। পুলিশকে বলি যে তুমি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারো। আচ্ছা বলেন তো কারা ঘটায়? প্রার্থীর কর্মীরা, দলের কর্মীরা। আপনি তো ইউরোপে অনেকদিন থেকেছেন, আমরা ইউরোপীয় অনেক দেশকে এইভাবে জানি যে বাইরে থেকে একটা লোক গেলে টের পাবে না যে নির্বাচন হচ্ছে ওই দিন। বিরাট বিরাট সভা সমাবেশ, হইচই, পোস্টার, আপনার মিটিং, স্লোগান, এগুলো নাই। আমরা যেটাকে ইশতেহার বলি, তারা বলে নির্বাচনের প্ল্যাটফর্ম, তারপর ইলেকশন প্ল্যাটফর্ম, তাদের কর্মসূচিটা সেটা তারা ঘোষণা করে, রেডিও টেলিভিশনে ঘোষণা করে, টেলিভিশন প্রোগ্রামগুলোতে উপস্থিত করে, মানুষ জেনে যায়। কেমন তারা সমর্থকদের সমাবেশও করে, কিন্তু আমাদের মতো এত হইচই তো নয়, এমনকি ছুটিও থাকে না। অফিসে যাওয়ার পথে, অফিস থেকে ফেরার পথে, মাঝখানে বেরিয়ে নিকটতম স্থানে ভোট কেন্দ্রে ভোট দিয়ে যায় চুপে চাপে। তবে লোক সংখ্যা কম, ইউরোপে দেশগুলোতে লোক সংখ্যা কম। আচ্ছা তাহলে আমাদের এখানে
আমি যদি বলি যে আইন শৃঙ্খলা ব্যত্যয় ঘটাতে পারে প্রার্থীর সমর্থকরা, দলের সমর্থকরা, তাহলে সেই জায়গাটা আগে হাত দিতে হবে। আমরা কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর সংশোধনের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে কিছুই করলাম না। এই যে কিছুই করলাম না, তাতে কিন্তু আমরা দেখলাম যে 24-এ আমাদের যে তরুণ ছাত্র বন্ধুরা এত বড় একটা বিপ্লব ঘটিয়ে এই পর্যন্ত বলে যেতে লাগলো যে আমূল পরিবর্তন হবে, নতুন বাংলাদেশ হবে, 2.0 বাংলাদেশ হবে, ইত্যাদি ইত্যাদি বললো। তাদের নিজেদের কার্যকলাপেই আমরা দেখছি যে কিছুই পরিবর্তন করেননি। আগের রাজনৈতিক দলগুলোর মতন ক্ষমতায় পেয়ে দুর্নীতি করেছেন, আগের রাজনৈতিক দলগুলোর মতন অজানা উৎসের টাকায় বিরাট বিরাট মোটর মানে গাড়ির বাহিনী বহন নিয়ে নির্বাচনতে গিয়েছেন, গলার রক ফুলিয়ে বক্তৃতা করছেন, একে অপরের বিরুদ্ধে আক্রমণ করছেন। তো কোন জায়গায় রাজনীতির পরিবর্তন হলো? তো রাজনৈতিক দলের সংশোধন, তাদের আচরণের সংশোধন। তারা আইন মেনে চলবেন, আচরণবিধি মেনে চলবেন, কেমন? তারা আচরণবিধি মেনে চলবেন না, আর আমাদের দোষ দিতে হবে পুলিশকে আর নির্বাচন কমিশনকে। আমার পয়েন্ট এইটা। এই জায়গাতে এই কথাটা যখন আপনি বললেন, তখন আমার মনে হচ্ছে যে এবার তো মানে এমন একটা অস্থির সময় ছিল যে এই যে প্রার্থীদের সমাবেশে যে গুলি চলে যাচ্ছে, মানে বিএনপির মনোনীত প্রার্থীর সমাবেশে তো গুলি হলো, সেখানে শীর্ষ সন্ত্রাসী নিহত হলেন, এবং এরপর আরো বিভিন্ন জায়গায় এই গোলাগুলি হচ্ছে। বিভিন্ন জায়গায় বিএনপির মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে তো মারামারি সংঘর্ষের ঘটনা ঘটছেই। বিএনপি জামাতের মধ্যে কোনো কোনো জায়গায় সংঘর্ষ হয়েছে, নারায়ণগঞ্জের ব্যাপারেও তারা তাই বলে, এমনকি পাবনায়ও হয়েছে। এমনকি জোটে প্রার্থী বিএনপি যাদেরকে সমর্থন দিতে চাচ্ছেন, তারা কোথাও গেলেও সংঘর্ষ বেঁধে যাচ্ছে। তো তার মানে তো এই যে মানে বড় দলগুলো যে ধরনের সংঘর্ষের ঘটনা ঘটাচ্ছে, তফসিলের পরে কি সেটা একরকমের মানে কি বলবো, মানে শান্ত হয়ে আসবে, নাকি এটা আরো উত্তপ্ত হবে? আগের নির্বাচনগুলোর ইতিহাস সেটা সম্পর্কে কি বলে? আর আপনি ছাত্রদের প্রসঙ্গ তুলছেন, ছাত্রদের যে দল এনসিপির এখন আর মানে রাজনৈতিক গন্ডগোল করার শক্তিও আছে বলে আপনি মনে করেন কিনা? শেষ প্রশ্নটা বলবো, সেটা হচ্ছে আমাদের ছাত্ররা যে জুলাই আগস্টের অভ্যুত্থানটা ঘটালো এবং তারপরে রাজনীতিতে পরিবর্তন আনার কথা বলল, এবং নিজেরা একটু তাড়াহুড়া করে আমি বলবো যে রাজনৈতিক দল গঠন করে ফেললো। এর থেকে বড় ধরনের কিছু দেশের মধ্যে ঘটার সম্ভাবনা, মানে তাদের একটা সংগঠন, তাদের নতুন রাজনৈতিক বিহেভিয়ার, আচার আচরণ, নীতি, এগুলো হওয়ার যে সম্ভাবনা ছিল, এগুলো আমরা এখন কিছুই দেখছি না। আসলে তাদের এই প্রচেষ্টাটারও বিলীন হওয়ার দিকে আসলে চলে গেছে। আপনি যেটা বললেন, এবং এনসিপি তারা নিজেদের দলটিকে কিছুটা দাঁড় করানো বিএনপি জামাতের মতন বড় দলের সঙ্গে সমঝোতা বা জোট করে নির্বাচনে নিজেদের 1-2 জন আইনসভার সদস্য পাঠানো, এগুলির সম্ভাবনাও অনেক কমে গেছে। এবং এনসিপি দুটি একটার সঙ্গে তাদের কিছুটা মিল আছে, যেটা পরিষদ নূরের, আর জামাতের অপভ্রংশ এবি পার্টির সঙ্গে তাদের কোনো ওইরকম মিল থাকার কথা না, মানে বাধ্যত কেমন ওইরকম একটা জোট করে নির্বাচনে তারা যেতে চাচ্ছে। এখনো অনিশ্চিত তারা যাবে কিনা, কোন রকম সমঝোতা করবে কিনা, কিন্তু সব মিলিয়ে তারা অস্তাচলগামী বলে আমার ধারণা। যদিও পরিবর্তনটা যেরকমই হোক, তরুণদের একটা নতুন দল, তারা সেইখানে কিছু তারুণ্য নিয়ে আসবে, এই আশা তো আমাদেরও অনেকের ছিল। মানে যারা আমরা তাদের নীতিগত রাজনৈতিক অবস্থানটা পছন্দ করি না, তারাও কিন্তু ভাবছিলাম যে
ঠিক আছে, তারা একটু দেখাক না কি মানে করে। আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে, মানে নীতিগত রাজনৈতিক অবস্থান আপনি বুঝতে পেরেছেন তাদের রাজনৈতিক নীতিগত অবস্থানটা কি? আমি তো মানে ভীষণ মনোযোগের সঙ্গে লক্ষ্য করেও এখন পর্যন্ত তাদের নীতিগত অবস্থানটা বুঝতে পারি নাই। কয়েক দফা ফেব্রুয়ারি মাসে দল গঠনের সময় তারা বলেছেন যে তারা ডানপন্থীও হবেন না, বামপন্থীও হবেন না, তারা মধ্যপন্থী হবেন। কিন্তু মানে কি তারা কি দেবেন, কি করবেন, কি নিয়ে এলেন, তা তো এখনো পরিষ্কার করেন নাই। তারা আরো কিছু শব্দ উচ্চারণ করেছেন অনেকটা অর্থহীন। যখন আমরা জিজ্ঞাসা করতাম যে আপনারা দল করলেন, আপনাদের ঘোষণাপত্র, গঠনতন্ত্র কেন করছেন না, কথা বলছেন, তখন তারা বললেন আমরা দ্বিতীয় রিপাবলিক, শব্দ বললো দ্বিতীয় রিপাবলিক। সেটা কোনো ব্যাখ্যা নাই, সেটা সাধারণ মানুষ দূরের কথা, আমরা মানে যাদের কিছু শিক্ষা দীক্ষা আছে রাজনীতি পড়াশোনা, তারাও বুঝতে পারছে না যে তারা দ্বিতীয় রিপাবলিক বলতে কি বোঝায়, কেমন এরকম কিছু কথা বললেন। তবে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, আমি প্রথম থেকেই বুঝতে পেরেছি, এবং আমি বলেছিলাম যে 4 নভেম্বরে 5ই আগস্টের পরে দেশের মধ্যে এতটা অরাজকতার ভাব কেন এলো। আমি একটা শব্দ বলেছিলাম যে এই আন্দোলনের নিয়ত খারাপ। আমি নিজে দেশের ঘটনা দেখে ছোট ছোট পোস্ট করি, অনেক সময় কিছু কৌতুকপূর্ণ পোস্ট করি, অনেক সময় গুরুত্বের সাথে করি, সিরিয়াসলি করি। আমি কোটা বিরোধী আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করেছি, এমনকি মুক্তিযুদ্ধের তৃতীয় প্রজন্মে রাখার কোনোই দরকার নেই, এবং যা রাখা হয়েছে তাও কমিয়ে দেওয়া যায় 30%-এর চেয়ে, এটাও বলেছি আমি তখন আমার পোস্টগুলোতে, সমর্থন করেছি। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন আমাদের এক সাংবাদিক বন্ধুর প্রশ্নের জবাবে রাজাকারের নাতিপুতি, ওই যে চাকরি দেওয়া কাকে উচিত, রাজাকারের নাতিপুতি প্রশ্নটা আনলেন, সেই দিনে আমি বলেছি যে প্রধানমন্ত্রীর এই প্রশ্নের জবাব দেওয়ার উচিত হয়নি, এবং এই নতুন ইস্যু রাজাকারের নাতিপুতি আনা ঠিক হয়নি। এবং তারপরে ছাত্রদের মতো থেকে ওই সুযোগে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার ইত্যাদি স্লোগান উঠল। এবং 3রা আগস্ট আমি ছাত্রদের কাছে আবেদন জানিয়েছিলাম যে সরকারের পতন ঘটানো আপনাদের এজেন্ডা নয়, আপনারা যে দাবিতে আন্দোলন করেছিলেন সেটা ন্যায্য, এবং সেটা পূরণ হওয়ার কাছাকাছি এসেছে, আপনারা সরকারের সঙ্গে আলোচনায় বসে এটির সমাধান করুন। দেখুন, আমি বিএনপির কাছেও আশা করতাম যে তারা নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনী ব্যবস্থাকে ঠিক করার চেষ্টা করবে, মানে ভোট কেন্দ্র পাহারা দিয়ে, সঠিকভাবে পোলিং এজেন্ট পাঠিয়ে, মানে আপনার সমর্থকদের দিয়ে পাহারা দিয়ে করবে। কিন্তু তারা নির্বাচন সঠিক করার কথা বলেই সরকার পতন। আমি মনে করি জনসাধারণ সরকার পতনে সাড়া দেয়নি বলেই বিএনপির এতদিনের আন্দোলন সফল হয় নাই। কিন্তু ছাত্ররা যখন করেছে তখন এতগুলি ছাত্রের মৃত্যুর ফলে আন্দোলনটা এই রক্তাক্ত হয়ে যাওয়ার পরে পরিস্থিতিটা বদলে গেছে, এটাও ঠিক। কিন্তু নিয়তের যে কথাটা বলছিলাম যে সরকারের পতন ঘটানো ছাত্রদের এজেন্ডা না, কার এজেন্ডা? 5ই আগস্ট প্রমাণ হয়ে গেল। সেনাপ্রধান উদ্যোগ নিলেন, ডেকে ঢুকে বঙ্গভবনে, মানে এখন দেশের কিভাবে একটা সরকার করা যায়, হ্যাঁ, একটা অস্থায়ী সরকার করা যায় কিভাবে, আলোচনা করে করবেন। সাংবাদিকরা জিজ্ঞেস করলো কাকে ডেকেছেন, বললো জামাতের আমিরের নাম বললো। হ্যাঁ, তারপরে কাকে ডেকেছেন, বিএনপির আগে কিন্তু বললেন তিনি আসিফ নজরুল কি এন্টিটি পলিটিক্সে? হ্যাঁ, তিনি এখন উপদেষ্টা, এবং তিনি এই আন্দোলনটা গড়ে তোলার পেছনে একটা বড় শক্তি ঠিকই, কিন্তু তখন তো তিনি একজন পার্সোনালিটি, হ্যাঁ, কিন্তু পলিটিক্যালি না। কিন্তু ওদেরকে ডেকে, তো আমার কিন্তু পরবর্তীকালে মনে হয়েছে আপনি যে নীতিগত অবস্থানের কথা বলছেন এই ছাত্র নেতাদের, এবং আজকে এই এনসিপি তারা গঠন করতে না করতে তাদের মধ্যে যে অনৈক্য, তারপরে যে 2 জন উপদেষ্টা শেষে পদত্যাগ করলেন, একজন নির্বাচন করবেন, কিভাবে কার সাথে অ্যালাইন্ড হয়ে বা ইন্ডিপেন্ডেন্টলি করবেন কিনা,
নিজের বাড়িতে করবেন না ঢাকায় করবেন, ঢাকায় করার সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ, কিভাবে করবেন? তিনি কয়েকদিন আগে বলেছেন যে নির্বাচন করতে 10-20 কোটি টাকা লাগে, এমন তিনি এই 16 মাসের মধ্যে কোথা থেকে 10-20 কোটি টাকা পাবেন জানি না। তো এই যে এলোমেলো পরিস্থিতি এনসিপিরও, তাতেও আমার মনে হয় যে ওই আন্দোলনের মূল শক্তি ছিল পিছনে জামাতে ইসলাম। এবং ওই দুপুর থেকেই আমরা যে মুক্তিযুদ্ধের সকল স্মারক, সকল জাদুঘর, সকল